করছি ইএমএফ হচ্ছে আমরা আজকে পড়বো, এবং ইএমএফ পড়ার পরে আমরা মেইনলি চলে যাব হচ্ছে সার্কিট সলভ করতে। সার্কিটে আমরা কি করব, রোধের সমবায় বের করব। রোধগুলো সিরিজে আছে না রোধগুলো প্যারালালি আছে, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো ইম্পর্টেন্ট চ্যাপ্টার চলতেছে, যাদের যাদেরই আসলে সিলেবাসে আছে, কমন পড়ছে বা পড়ে ফেলা উচিত, কারণ আপনি যদি আসলে পড়ে ফেলেন 9-এ, আপনি আসলে অনেকটুকু আগায় থাকবেন। 10-এ ওঠার পরে আপনার পড়ালেখা অনেক বেশি ইজি হয়ে যাবে, বা অনেকেরই দেখা গেল 9-এর ফাইনাল পরীক্ষাতেও আছে। তো যাদের যাদের আছে তারা পড়েন, আর যাদের যাদের এক্সট্রা পড়ে রাখতে পারতেছেন, দেখেন আমাদের আসলে এইটা এখন বললে তোমাদের কেমন লাগবে, 9-10-এর সিলেবাস আসলে অনেক বেশি না। 9-10-এর টোটাল পড়াশোনাটাকে চাইলে 1 বছর 1.5 বছরের মধ্যে একটু কম বেশ করে শেষ করা যায়, রাদার দেন আমার এইচএসসি তে 2 বছরের কম সময়ে অনেক বেশি জিনিসপত্র পড়তে হয়। তো যাই হোক, এটা রাতারাতি পাল্টায় যাচ্ছে না, আপনাদের সিলেবাস আপনাদের সিলেবাসের মতোই থাকবে। তো আজকে আমরা কি করব, আমরা আজকে হচ্ছে ইএমএফ সম্পর্কে পড়াশোনা করব, এবং আমরা বেসিক্যালি সার্কিট, রোধের সমবায়, এই জিনিসপত্রগুলো নিয়ে আমাদের অনেক বেশি কথাবার্তা থাকবে। সো ইএমএফ ইটসেলফ এটা খুব মজার একটা বিষয়। এটাকে আমরা ইংরেজিতে যদি বলি তাইলে আমরা বলি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আবার বাংলায় এটাকে বলি হচ্ছে তড়িৎ চালক শক্তি। বাংলা এটাকে কি বলি, বাংলা এটাকে বলি হচ্ছে তড়িৎ চালক শক্তি। তো খেয়াল করো, এইটাকে আমি ইংরেজিতে কি বলছি, এইটাকে ইংরেজিতে আমি বলছি হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। বলছি এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স, কিন্তু এইটাকেই আমি আবার বলছি হচ্ছে তড়িৎ চালক শক্তি। এবং আমরা যে ভোল্টেজ ড্রপ বা পটেনশিয়াল ড্রপ দেখছি, ওই পটেনশিয়ালের সাথে এই ইলেকট্রোমোটিভ ফোর্সের কোনো জায়গায় মিল আছে, আবার কোনো কোনো জায়গায় একটু অমিলও আছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। সবাইকে আরো একবার আসসালামু আলাইকুম জানিয়ে ক্লাসটা আমরা শুরু করে ফেলছি। চলো তড়িতে লেকচার নাম্বার 3 আসেন আমরা শুরু। ফার্স্ট একটা ম্যাথ দিয়ে শুরু করব। কোয়েশ্চেনটা পড়ে ফেলেন, কোয়েশ্চেনটা পড়ে ফেলেন। আমি একটু রুমের তাপমাত্রার ব্যবস্থাটা দেখে আসি। আচ্ছা, তাপমাত্রা তো কমই আছে। কোয়েশ্চেন পড়েছি, সবাই কি বলছে? আমাদেরকে বলছে একই উপাদানের তৈরি, একই উপাদানের তৈরি। স্যার নো প্রবলেম, আই লাভ ইউ। সো একই উপাদানের তৈরি, সো একই উপাদানের তৈরি মানে কি, তাদের যে উপাদানের আপেক্ষিক রোধ আছে, উপাদানের যে আপেক্ষিক রোধ আছে, স্পেসিফিক রেজিস্ট্যান্স, আপেক্ষিক রোধ। সো এই আপেক্ষিক রোধটা কি, আপেক্ষিক রোধটা সেম, আপেক্ষিক রোধটাকে আমি কি বলতে পারি, রো দিয়ে লিখি। আচ্ছা আব্দুল্লাহ একটা অ্যান্সার দিয়েছো, বাট হয় নাই বোধহয়। একটু ঠিকঠাক মতো অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন আব্দুল্লাহ, আরেকবার ট্রাই করে দেখেন। আচ্ছা, এরপরে কি বলেছে, দুটি সমমানের রোধের। সো দুইটা সমমানের রোধের কথা বলছে, দ্যাট মিনস R1 ইকুয়ালস টু হচ্ছে R2। ফাইন। দৈর্ঘ্যের অনুপাত, কিসের অনুপাত দিয়ে দেওয়া আছে ভাই, দিয়ে দেওয়া আছে হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত। দ্যাট মিনস দেওয়া আছে L1:L2 সমান সমান হচ্ছে 2:3। বা এই যে দৈর্ঘ্যের অনুপাত আছে, এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, L1 ডিভাইডেড বাই L2 সমান সমান হচ্ছে 2/3। ভেরি গুড। কি বাইর করতে বলছে, ভেরি গুড। আহারে, এখনো কাছাকাছি গিয়ে হয় না রে নরোত্তম। কাছাকাছি গেছিস, কাছাকাছি গেছিস, পুরোটা মিলে নাই। ব্যাসের অনুপাত বের করতে বলছে। ব্যাসের অনুপাত যদি বের করতে বলে, দ্যাট মিনস D1:D2, বা তোমাকে বের করতে বলছে D1 ডিভাইডেড বাই D2 টা কত, এইটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। কি বের করতে বলছে এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, এখন আসেন, এই ব্যাসের কথা কোত্থেকে আসবে? ব্যাসের কথা আসবে হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যারা পারেন ভেরি গুড, যারা পারেন না দেখে নেন। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A ইকুয়ালস টু কি, A ইকুয়ালস টু হচ্ছে পাই আর স্কোয়ার। আবজাব কমেন্ট না করে পড়ালেখার ভিতরে থাকো, ক্লাসে জয়েন করতে দেরি করছো, সো দেরি করে সালাম দোয়া করার কিছু নাই, লজ্জা শরম করো, কাগজ কলম হাতে নিয়ে লেখা শুরু করো। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। তো আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাস ডিভাইডেড বাই 2। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ব্যাসার্ধ পাই। তো এইখান থেকে কি লিখতে পারবো, এইখান থেকে লিখতে পারবো পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখান থেকে কি লেখা যাবে, এখান থেকে লেখা যাবে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4। সো যেহেতু আমি এখান থেকে
ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটা ইকুয়েশন জেনে গেছি। এখন চলে আসেন, আপনাকে কোশ্চেনে কি বলা আছে? আপনাকে বলা আছে দুইটা সমমানের রোধ। সুতরাং আমরা কি জানি? আমরা জানি R1 ইকুয়ালস টু হচ্ছে R2। সো R1 ইকুয়ালস টু R2 হইলে বা ρ1 L1 ডিভাইডেড বাই A1 ইকুয়ালস টু ρ2 L2 ডিভাইডেড বাই A2, বা এইখান থেকে লিখতে পারবো, বা এইখান থেকে লেখা যাবে ρ1 L1 ডিভাইডেড বাই পাই D1 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু ρ2 L2 ডিভাইডেড বাই পাই D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, অনুপাত বের করতে বলছে। অনুপাত আমরা এরকম দশমিকে দেই না, অনুপাত আমরা এরকম দশমিকে দেই না, ঠিক আছে? অনুপাত আমরা ভেরি গুড, ইঞ্জিনিয়ার আবু তালহা, ভেরি গুড। আচ্ছা, তাহলে এইখান থেকে খেয়াল করো বেশ কিছু জিনিসপত্র কমন আছে। সো কমন জিনিসপত্রগুলো তুমি কেটে ছেটে বাদ দাও। যেহেতু ρ1 সমান ρ2, তাহলে তুমি ρ1 ρ2 কেটে দিতে পারো। পাই পাই তুমি দিতে পারো হচ্ছে কেটে, 4 4 তুমি দিতে পারো হচ্ছে কেটে। সো সবকিছু যদি আমরা কাটাকাটি করে ফেলি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? হয়ে গেছে এখান থেকে যদিও। সো L1 ডিভাইডেড বাই D1 স্কোয়ার সমান সমান L2 ডিভাইডেড বাই D2 স্কোয়ার, L1 ডিভাইড বাই D1 স্কোয়ার এবং L2 ডিভাইডেড বাই D2 স্কোয়ার। তো এইখান থেকে এবার তোমাকে কি দেওয়া আছে এবং কি বাইর করতে হবে সেটা তুমি বসায় ফেলো। যদি ঠিকঠাক মতো করো, √3/2 জাতীয় একটা অ্যান্সার আসার কথা। √3/2 অ্যান্সার হওয়ার কথা আমাদের। দেখেন আপনার চিন্তা ভাবনার সাথে মিলে কিনা। চলে যাই, তাহলে এখানে কি বলা আছে? আমাদের L1 L2 দেওয়া আছে। আমরা কি চাই? আমরা হচ্ছে D1 is to D2 এর ভ্যালু চাই, বা D1/D2 এর ভ্যালু চাই। তাহলে D1 টাকে উপরে রাখি, হচ্ছে উপরে, D2 টাকে রাখি হচ্ছে নিচে। তাইলে D1 ডিভাইডেড বাই D2 টোটালটার উপরে স্কোয়ার, D1 ডিভাইড বাই D2 টোটালটার উপরে স্কোয়ার, ডিভাইড বাই কি আসবে? L1 ডিভাইডেড বাই L2। এখানে কি আসবে? এইখানে আসবে হচ্ছে L1 ডিভাইডেড বাই L2। বুঝতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে এইখান থেকে বা D1/D2 সমান কি আসবে? D1/D2 সমান আসবে √L1/L2। তাহলে √L1/L2 এর ভ্যালু কত? √2 ডিভাইডেড বাই 3। সুতরাং কি বলতে পারবো? বলতে পারবো D1 অনুপাত D2 সমান সমান হচ্ছে √2 অনুপাত √3। আশা করি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। একবার বলে দিচ্ছি, কেউ যদি না বুঝে থাকেন, কারো যদি মনে হয় স্যার এটা কিভাবে হয়েছে আমি আসলে বুঝতে পারি নাই, তাহলে কলমটা রেখে দিতে হবে। কলমটা রেখে দিয়ে আমার কথাগুলো শুনতে হবে। তাহলে কথা শুনেন কি বলছে। একই উপাদানের তৈরি। সো উপাদান একই হইলে কি হবে? উপাদান একই হইলে দুইটা পরিবাহীর আপেক্ষিক রোধের মান সেম হবে। তো আপেক্ষিক রোধের মান সেম, ρ1 আর ρ2 এর মান সমান। আচ্ছা, দুইটা সমমানের রোধ, তাহলে দুইটা সমমানের রোধ R1 সমান কি হবে? R1 সমান R2 হবে। আচ্ছা, দৈর্ঘ্যের অনুপাত, তাহলে এই যে দুইটা তার, 1 নাম্বার তার আর 2 নাম্বার তার, এদের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে L1 is to L3, বা L1/L2 এর মান কত? L1/L2 এর মান হচ্ছে 2/3। ঠিক আছে? তো এই যে L1/L2 এর মান 2/3, এটা আমাদেরকে দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে বলছে? ব্যাসের অনুপাত কত? সো ব্যাস কোত্থেকে আসতেছে? ব্যাস আসতেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। সো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান আমরা কি জানি? A ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ আর সমান আবার কি? আর সমান হচ্ছে D/2। তাহলে আর স্কোয়ারের জায়গায় হয়ে যাচ্ছে D স্কোয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, তো এখন দেখেন আপনাকে বলে দেওয়া আছে দুটি সমমানের রোধের। তাহলে আমরা অঙ্ক শুরু করছি কোত্থেকে? দুইটা সমমানের রোধের, R1 সমান R2। আচ্ছা, এইখানে যে সূত্রটা লেখা হয়েছে তোমরা আসলে আগের ক্লাসগুলো না করলে বুঝবা না, এটাই স্বাভাবিক। তো এটা মেনে নাও, জীবনে এরকমই, ক্লাস করো না কেন। আর সমান কি? আর সমান হচ্ছে ρL ডিভাইডেড বাই A, যেখানে কি? হচ্ছে পরিবাহীর আপেক্ষিক রোধ, এল কি? এল হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, এবং এ কি?
এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে এখানে R1 সমান R2, তাইলে ρ1 L1 বাই A1, ρ2 L2 বাই A2। A1 এর জায়গায় বসাইলাম পাই D1 স্কোয়ার বাই 4, পাই D1 স্কোয়ার বাই 4, এবং A2 এর জায়গায় বসাইলাম পাই D2 স্কোয়ার ডিভাইডেড বাই 4, বা L1 বাই L2। তাহলে L1 এখানে থাকবে, L2 চলে আসবে নিচে, তাহলে L1 বাই L2 সমান সমান D1 স্কোয়ার ডিভাইডেড বাই D2 স্কোয়ার। এই যে এটা হচ্ছে D2, সরি এখানে আমি D2 টা লিখি নাই। সো D1 স্কোয়ার ডিভাইডেড বাই D2 স্কোয়ার, তাহলে D2 স্কোয়ারটা নিচে, D1 টা উপরে চলে গেল, L2 টা নিচে চলে আসলো। তাহলে এখন L1 বাই L2 এর মান বসাই দিছি, আর যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে কি করছি, এই স্কোয়ারটাকে আমি হচ্ছে রুট করে দিছি। তাহলে স্কোয়ারটাকে যদি রুট করে দেই তাহলে এখানে রুট ওভার L1 বাই L2, তাহলে রুট ওভার 2/3, তাহলে D1 বাই D2 সমান √2/3। বুঝতে পেরেছি? আচ্ছা, আপেক্ষিক রোধ হচ্ছে পরিবাহীর বিভিন্ন উপাদান থাকে। ধরো তামার এক ধরনের উপাদান আছে, লোহার এক ধরনের উপাদান আছে, আবার লোহা অনেক ধরনের হইতে পারে। কোনোটা হইতে পারে 55% পিওর, কোনোটা আবার হইতে পারে 80% পিওর। তো ওই যে 55% পিওর লোহা, ওইটার জন্য প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ রোধ দিবে একক দৈর্ঘ্যে, আর 80%-এর জন্য যেই একক দৈর্ঘ্যের রোধ দিবে, এই দুইটার মান আলাদা হবে। সো এইটা একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করে, এইটা উপাদানের উপর ভ্যারি করে। এক এক ম্যাটেরিয়াল পাল্টায় যায়, লোহার বদলে তামা, তাহলে আপেক্ষিক রোধ পাল্টায় যাবে। আবার তামার মধ্যে মনে করো 60% পিওর তামা, 90% পিওর তামা, তাইলে তখনও সবসময় হচ্ছে উপাদান পাল্টায় গেলে আপেক্ষিক রোধ পাল্টায় যাবে। তার, আমাকে যদি পরিবাহী তার বলে, তো পরিবাহী তারের জন্য এরিয়ার ভ্যালু কি হবে, এরিয়ার ভ্যালু হবে হচ্ছে পাই আর স্কোয়ার। পরিবাহী তার সবসময় লম্বা তার, আমরা বাসাবাড়িতে যেই তার ব্যবহার করি সেই তারগুলোতে সবসময় হচ্ছে বৃত্তাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তার ব্যবহার করা হয়। তাহলে এ ইকুয়ালস টু কি হবে, এ ইকুয়ালস টু হবে হচ্ছে পাই আর স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, না প্লাস মাইনাস হয় না, ওকে ফাইন। আচ্ছা, এরপরে চলে আসি এইটা। এই অঙ্কটা করার জন্য আমাদের একটু অ্যাডভান্স একটা সূত্র লাগে। এই সূত্রটা হয়তো আপনি এখনো এই চ্যাপ্টারে পড়েন নাই, কিন্তু আমরা সামনে গেলে পড়বো। তো আপাতত আপনি সূত্রটা একটু দেখে রাখেন। সেইটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা। সেটা কি, সেইটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা। তো বৈদ্যুতিক ক্ষমতার সূত্রটা কেউ জানেন কিনা? বৈদ্যুতিক ক্ষমতার সূত্র কেউ জানেন কিনা? রো তো আলাদা না, রো আলাদা না তো বাবু, রো আলাদা না। তুমি অঙ্কটা শুরু থেকে খেয়াল করো নাই তো? অঙ্কের শুরুতেই বলা আছে একই উপাদানের তৈরি। তো একই উপাদান তার মানে তাদের আপেক্ষিক রোধ সমান। এবং আমিও হচ্ছে বোর্ডে প্রথম ওইটাই লিখছিলাম যে ρ1 সমান ρ2 আপেক্ষিক রোধ। গুড, নরোত্তম বলেছে, অর্থবৈদ্য বলেছে, তাসফিয়া একটু ভুল বলে ফেলেছে, ভেরি গুড, গুড। আচ্ছা, আচ্ছা, WIC, বাহ, চমৎকার চমৎকার সব অ্যান্সার পাচ্ছি আমি, আমার মন ভরে যাচ্ছে। তো বৈদ্যুতিক ক্ষমতার অনেক সূত্র আছে, আমি একটা সূত্র লিখলাম, পি সমান VI, জাস্ট লিখে দিলাম। আমরা এই সূত্র কিভাবে আসছে এটা নিয়ে আলোচনা করব, এটা পড়বো, বাট আপাতত বিশ্বাস রাখেন ভাইয়া যেহেতু বলছে তাহলে নিশ্চয়ই সত্যি কথা বলছে। ক্লাসে এসে আপনাকে ভুলভাল পড়িয়ে পরীক্ষায় নাম্বার কাটানোর ধান্দা করছে না, ভাইয়া চাই আপনি ভালো নাম্বার পান। আচ্ছা, তাহলে খেয়াল করেন আমাদের এই অঙ্কে কি কি বলা আছে। আমাদের এই অঙ্কে বলা আছে 220 ভোল্টে কার্যরত, তাহলে একটা বিভব পার্থক্য দেওয়া আছে। 100 ওয়াটের একটি বাতির, এখানে তার পাওয়ার দেওয়া আছে, বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলে দিছে, 1 সেকেন্ড। টি এর ভ্যালু আমাদের যদি কোথাও বসাইতে হয়, আমি জানি না কোথায় বসাইতে হবে, তো টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। আচ্ছা, ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে গুড, মালিহা রশিদ কারেক্ট আনসার দিয়েছো বলে মনে হচ্ছে। প্রতি সেকেন্ডে প্রবাহিত, আমরা কি বাইর করতে চাই, আমরা বাইর করতে চাই প্রতি সেকেন্ডে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা, নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা। দ্যাট মিন্স আমরা একটা সামথিং এন এর মান বাইর করতে চাই।
এন, কিছু একটা এন আছে, নাম্বার যেহেতু আমরা একটা এন বাইর করতে চাই। আচ্ছা, তাহলে ফার্স্টে জাতীয় সূত্রে আসি। ফার্স্টে জাতীয় সূত্রে যদি আসি, তো জাতীয় সূত্র আমাদেরকে কি বলে? জাতীয় সূত্র আমাদেরকে বলে পি সমান সমান হচ্ছে ভি আই। আমরা এখানে কারেন্টের মান বের করি, বা আই ইকুয়ালস টু কি হবে? আই ইকুয়ালস টু হবে হচ্ছে পি ডিভাইডেড বাই ভি। তো পি হচ্ছে পাওয়ার, পাওয়ার কত? 100 ওয়াট। তো 100 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট। তো এটা 0.8 সামথিং কিছু একটা আসবে বলে আমার কাছে মনে হচ্ছে। কত আসে রে? 100 ডিভাইডেড বাই 220 করলে আসে হচ্ছে, সরি, 0.455 ইন্টু, ও না, আবার, ও হ্যাঁ, তাহলে 10 ইনভার্স 0.455। আচ্ছা, 0.455, তাহলে কারেন্টের ভ্যালু কত? কারেন্টের ভ্যালু 0.455 অ্যাম্পিয়ার। আচ্ছা, কারেন্টের ভ্যালু আমরা পাইছি। তাহলে এখন খেয়াল করেন, আমরা আসলে কি চাই? আমরা আসলে দিন শেষে চার্জের মান কত বাইর করতে চাই, যে আমার চার্জটা কত, চার্জের সংখ্যা কত। তো আমি চার্জের সংখ্যা জানলে, দেখো তুমি এরকম একটা সূত্র শিখছো, কিউ সমান সমান এন ইন্টু ই। স্থির তড়িতে পড়ার কথা বা চলতড়িতেও শুরুতে আমি বলছি যে কোনো পরিবাহীর মধ্যে নির্দিষ্ট চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক থাকবে, এবং সেই নির্দিষ্ট চার্জটা কি? প্রকৃতিতে প্রাপ্ত সর্বনিম্ন চার্জ, সেটার মান কত? ইলেকট্রনের চার্জের সমান। তাহলে এই এন এর মান বাইর করতে চাই, এন ছোট হাতে লিখি বড় হাতে লিখি ডাজন্ট ম্যাটার, আমরা আসলে কি চাই? আমরা আসলে এন এর মান কত সেটা বাইর করতে চাই, নাম্বার অফ ইলেকট্রন কত। তাহলে এইটার জন্য আমার আগে কি লাগবে? আমার লাগবে হচ্ছে চার্জ কতগুলা পার হইছে, 1 সেকেন্ড সময়ে কতগুলা চার্জ পার হইছে। রুদ্রনীল, অর্থ তোদের অ্যান্সার পেয়েছি, আর ডিস্টার্ব করিস না। তাহলে এইখান থেকে খেয়াল করেন, আমরা আবার কি জানি? আমরা জানি কিউ সমান সমান হচ্ছে আইটি, ইজন্ট ইট? কিউ সমান কি? আইটি, প্রবাহিত চার্জের পরিমাণ তড়িৎ প্রবাহ ইনটু সময়। তাহলে এখান থেকে কিউ এর মান কি হবে? বা কিউ ইকুয়ালস টু কি হবে? কিউ ইকুয়ালস টু হবে হচ্ছে 0.455 ইন্টু 1 কুলম, বা এইখান থেকে কি আসবে? 0.455 কুলম। তাহলে এখান থেকে আমরা চার্জের মান কত বের করে ফেলছি। আমাদের দরকার কি? আমাদের দরকার হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তো আমরা এখন কি বলতে পারবো? আমরা বলতে পারবো কিউ সমান সমান হচ্ছে এন ইন্টু ই, বা ই এর মান কত? ই এর মান আমরা জানি হচ্ছে 1.6। আমরা শুধু মান লিখছি, এই জন্য আর প্লাস মাইনাস দেই নাই। 10 ইনভার্স 19 কুলম। তো এইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে আমরা ইলেকট্রনের সংখ্যা বাইর করতে চাই, বা এন ইকুয়ালস টু কি হবে? এন ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ই, বা কিউ এর মান কত বাবা? কিউ এর মান হচ্ছে 0.455 কুলম ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। কুলম কুলম কাটা যাবে, তাহলে একটা সংখ্যা থাকবে 5 লাখ, 10 লাখ, বা এই যে 2.84 ইন্টু 10⁻18.455 ডিভাইডেড বাই 1.6 ডিভাইড বাই 10⁻⁻19 করলে আসে হচ্ছে 2.84, 2.84 ইন্টু 10⁻18t। সো এতগুলা ইলেকট্রন আমাদের প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে, এতগুলা ইলেকট্রন প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। বুঝতে পারছি সবাই? ওকে, ভেরি গুড। গুড অর্থ, ভেরি গুড। ক্যাপিটাল টি আমি কোথাও লিখি নাই বস, আপনি ক্যাপিটাল টি কোথায় পাইছেন? ক্যাপিটাল টি আপনি কোথায় পাইছেন? আমি কোথাও ক্যাপিটাল টি লিখি নাই। পি মানে হচ্ছে বৈদ্যুতিক ক্ষমতা, গর্ধব, কোনায় লেখা আছে। অন্ধ নাকি তুই? অন্ধ কোথাকার! লেখা আছে বৈদ্যুতিক ক্ষমতা পি, তাকায়ও দেখবে না। কিউ সমান এন ই। আবার নিয়ন কি জিনিস? নিয়ন, নিয়ন কই থেকে লিখছেন? খুব সহজ কথা, খুব সহজ কথা, সবাই বুঝেন আমার, সবাই আমার কথা শুনেন, সবাই আমার কথা শুনেন। কি বলা হয়েছে এখানে? এখানে যেটা বলা হয়েছে যে 220 ভোল্টে কার্যরত একটা বিভব পার্থক্যের ভিতরে 100 ওয়াটের একটা বাতি দেওয়া আছে। তাহলে বাতির ক্ষমতা দিয়ে দেওয়া আছে এবং বিভব পার্থক্যের মান দিয়ে দেওয়া আছে। তো এই বাতির ফিলামেন্টের মধ্য দিয়ে, মানে ওই একটা পেঁচানো তারের কয়েল থাকে, এটার আমরা কি বলি? এটার আমরা বলি হচ্ছে ফিলামেন্ট। যে বাতির মধ্যে এরকম একটা তারের কয়েল থাকে,
তো কাঁচের ভিতরে, এটাকে আমরা ফিলামেন্ট বলি। সো ওই ফিলামেন্টের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে সেটা বের করতে বলছে। তাহলে আমরা ইলেকট্রনের নাম্বার বাইর করতে চাই, তো আমরা কিভাবে করব? তো এইটা আমাদের একটা সূত্র যেটা আমাদের বৈদ্যুতিক ক্ষমতাকে রেফার করে। বৈদ্যুতিক ক্ষমতা পি সমান কি? বৈদ্যুতিক ক্ষমতা পি সমান হচ্ছে ভিআই। এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে ভোল্টেজ, এটা হচ্ছে কারেন্ট। আচ্ছা, তো এখান থেকে কারেন্টের মান বাইর করব। তাহলে আই সমান পি বাই ভি, মান বসাই দিছি, মান বাইর করছি। তাহলে এখান থেকে কারেন্টের মান পাইছি। এখন আমরা কি বাইর করতে চাই? চার্জের সংখ্যা কত বা কতগুলো ইলেকট্রন প্রবাহিত হয়েছে। তো চার্জের সংখ্যা বাইর করার জন্য এই হচ্ছে সূত্র, কিউ সমান কি? কিউ সমান এন ই, যেখানে এই এনটা কি? এই এনটা ইলেকট্রনের সংখ্যা, এইটা আমরা বের করতে চাই। তাহলে আমাদের কি দরকার? কতটুকু চার্জ প্রবাহিত হয়েছে। এখন চার্জের পরিমাণ কোত্থেকে বাইর করব? চার্জের পরিমাণ বের করব জাতীয় সূত্র, কিউ সমান কি? কিউ সমান আই টি, বা আই সমান কিউ বাই টি। তাহলে এখান থেকে আই এর মান বসায় দিছি, টি এর মান বসায় দিছি। কুইক থেকে পাইছি, বাংলায় লেখা আছে প্রতি সেকেন্ডে। তো যেহেতু প্রতি সেকেন্ডের কথা বলছে, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 1 সেকেন্ড। তাহলে এখান থেকে বসাইছি, কিউ এর মান বের করে ফেলছি। তাহলে প্রতি সেকেন্ডে কতগুলা চার্জ, কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে সেটা বের করছি। বের করতে চাই কতগুলা ইলেকট্রন প্রবাহিত হয়েছে, ওই যে সূত্র। তাহলে কিউ সমান কি? কিউ সমান এন ই। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, যার মান হচ্ছে 1.6 10⁻19 কুলম। তাইলে এন সংখ্যাটা কত বের করছি? একটা চার্জকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে ফেলছি, কতগুলা ইলেকট্রন প্রবাহিত হয়েছে সেটা বের করছি। গুড, বুঝতে পারছেন? দেখেন, এটা চলতরিতে 3 নাম্বার ক্লাস। যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস করছেন তারা বুঝবেন, যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাস করেন নাই তারা অবভিয়াসলি বুঝবেন না। আপনাকে তো গতকাল রাতে এসে টমাস আলভা এডিসন কানে কানে স্থির তড়িৎ চলতড়িৎ পড়াই যায় নাই, তো পড়বেন না, আসবেন ক্লাসে, গল্প করবেন, তাকায় থাকবেন, বুঝবেন না, এটাই স্বাভাবিক। পড়েন নাই কেন? মানা করছিলাম। আসেন, তো আমরা এখন কথা বলবো হচ্ছে ইএমএফ এবং পটেনশিয়াল ডিফারেন্স। তো এই যে আমি এখানে পটেনশিয়াল ডিফারেন্সটা দেখতে পাচ্ছি, এই পটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা ভোল্টেজ ড্রপও বলি। পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ, পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ। এবং এই পটেনশিয়াল বা ভোল্টেজ নিয়ে আমাদের কিছু কথাবার্তা হয়েছে, আরো কথাবার্তা আমরা বলবো। আর এইখানে কি আছে? এইখানে আছে হচ্ছে এই ভদ্রলোক, বড় অদ্ভুত, এর নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এর নাম কি? এর নাম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আর এর নাম কি? এর নাম হচ্ছে ভোল্টেজ ড্রপ। আচ্ছা, এদের মধ্যে কিছু সিমিলারিটিজ আছে। মন, দিল, কান সবকিছু খুলে আমার কথা শুনেন, আজ এরা টাইপ করার কোনো অপশন নাই। তো লেখেন যা কিছু লিখার, আর নাইলে মন দিল খুলে আমার কথা শুনেন। সেটা হচ্ছে, আমরা ভোল্টেজ নিয়ে পড়ছি, ভোল্টেজ ব্যাপারটা আপনাদের কতদূর ক্লিয়ার হয়েছে আমি আরেকবার খুব সহজে বাংলায় আপনাকে বলি। ধরেন একটা সার্কিটের ভিতর দিয়ে, একটা রোধের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে। একটা রোধের ভিতর দিয়ে কি হচ্ছে? কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে আমি মনে করলাম যে এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে কি বি বিন্দু। তাইলে এই এ থেকে বি বিন্দুতে কি হয়েছে? এ থেকে বি বিন্দুতে তড়িৎ প্রবাহিত হয়েছে। এ থেকে বি বিন্দুতে কি হয়েছে? তড়িৎ প্রবাহিত হয়েছে। এখন তড়িৎ প্রবাহিত হওয়া মানে আসলে কি? চার্জ প্রবাহিত হওয়া। বা চার্জ প্রবাহিত হওয়া মানে কি? ইলেকট্রন প্রবাহিত হওয়া। এক ধরনের চার্জ প্রবাহিত হইলেই আমরা বলি হচ্ছে আসলে কারেন্ট পাস করতেছে, সেটা হচ্ছে ইলেকট্রন, নেগেটিভ চার্জ। তো নেগেটিভ চার্জ পাস করছে বা ইলেকট্রন পাস করছে। তো চিন্তা করো, কথার কথা, ইলেকট্রনটা এই বি বিন্দু থেকে ইলেকট্রনটা এ বিন্দুতে গেল, যে কয়টা ইলেকট্রনই যাক, 500টা ইলেকট্রন, 1000টা ইলেকট্রন, 10 লাখ ইলেকট্রন, বা এই যে আপনি বাইর করছেন 10⁻18 সংখ্যক ইলেকট্রন, এতগুলা ইলেকট্রন প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। তো এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, এক বিন্দু থেকে এক বিন্দুতে যাচ্ছে, বুঝেন? ইলেকট্রন ছিল কোথায়? বি বিন্দুতে। ইলেকট্রন চলে আসছে কোথায়? এ বিন্দুতে। তাইলে ইলেকট্রনের কি হয়েছে? স্থানান্তর হয়েছে। ইলেকট্রনের কি হয়েছে? ইলেকট্রনের স্থানান্তর হয়েছে। তো এই যে খেয়াল করেন, রোধের এক প্রান্ত থেকে, এইটা একটা সিঙ্গেল রোধ। রোধ মানে আপনি এখানে চিন্তা করতে পারেন লাইট হইতে পারে, ফ্যান হইতে পারে, ফ্রিজ হইতে পারে, এসি হইতে পারে, যে কোনো বৈদ্যুতিক যন্ত্র। আর কিচ্ছু চিন্তা করতে চান না, বাংলায় চিন্তা করেন একটা রোধ। তো এই যে রোধ আছে, রোধের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চার্জ বা কারেন্ট স্থানান্তরিত হওয়ার জন্য কিছুটা কাজ করতে হয়। স্থানান্তরিত হওয়ার জন্য কি হয়? কিছুটা কাজ করতে হয়। তো কাজ করে, সো কাজ কে করে? শক্তি দিয়ে কাজ করে। শক্তিকে আমরা কাজে রূপান্তর করি। শক্তিকে আমরা কি করি? কাজে রূপান্তর করি। সো এই যে এ থেকে বি বিন্দু পর্যন্ত কারেন্ট যাইতে, বা বি থেকে এ বিন্দু পর্যন্ত ইলেকট্রন আসতে,
রোধের দুই প্রান্তে চার্জ আসা যাওয়া করতে যতটুকু শক্তি ব্যয় হয় বা যতটুকু কাজ করতে হয় সেইটাকে আমরা কি বলি? সেইটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ভোল্টেজ ড্রপ বা বিভব পার্থক্য, বা এইটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। তাইলে ভোল্টেজ ড্রপ ব্যাপারটা শুধুমাত্র একটা রোধের জন্য কাজে লাগে। ভোল্টেজ ড্রপ ব্যাপারটা কি হচ্ছে? ভোল্টেজ ড্রপ ব্যাপারটা শুধুমাত্র একটা রোধের জন্য কাজে লাগতেছে। এখন আমি চিন্তা করলাম যে আমি একটু ডিফারেন্ট টাইপের বা একটু বড় একটা সার্কিট আমি চিন্তা করি, যে এই সার্কিটে আমি চিন্তা করলাম যে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, ধরলাম এই রেজিস্ট্যান্সের নাম R1, তারপরে এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের নাম ধরলাম R2, তারপর এইখানে চলে গেলে হচ্ছে ধরে নিলাম যে এইখানে একটা আমার ব্যাটারি দেওয়া আছে। তাহলে এই ব্যাটারি থেকে ঘুরে আসতেছে, চাবি টাবি আমি চিন্তা করলাম না, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। তাহলে এখন চিন্তা করেন, আমি আপনাকে বললাম যে এই সার্কিটের ভিতর দিয়ে কারেন্ট চলতেছে, এই সার্কিটের ভিতর দিয়ে কি হচ্ছে? কারেন্ট চলতেছে। তো কারেন্ট চলা মানে আসলে কি? কারেন্ট চলা মানে আপনি চিন্তা করেন ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট বের হয়, ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কি হয়? কারেন্ট বের হয়, যেটা অ্যাকচুয়ালি আমরা ধরে নেই। তো এই যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে কারেন্ট বের হইছে বা পজিটিভ চার্জ বের হইছে, তো এই কারেন্ট বা পজিটিভ চার্জ সে তো উপরে গেছে, সে ডানে গেছে, সে ডানে গিয়ে ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তাহলে সে এ থেকে বি বিন্দুতে গেছে, সে R1 রোধ পাড়ি দিছে। তো এই যে এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য R1 রোধ পাড়ি দেওয়ার জন্য যতটুকু শক্তি খরচ হইছে, সো এই R1 পাড়ি দিতে, R1 পাড়ি দিতে কাজ, কি ধরনের কাজ? বৈদ্যুতিক কাজ। কি ধরনের কাজ? বৈদ্যুতিক কাজ। আচ্ছা, R1 পাড়ি দিতে কাজ বা ব্যয়িত শক্তি, R1 পাড়ি দিতে কাজ বা ব্যয়িত শক্তি, এইটাকেই আমি বলি হচ্ছে V1। এইটাকেই আমি বলি হচ্ছে R1 রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য। এটাকে কি বলছি? R1 রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য। সিমিলার, এটা যদি বি বিন্দু হয় তাহলে এখানেও এটা কি হবে? এটাও হবে বি বিন্দু। তাহলে রোধ পাড়ি দিল, রোধ পাড়ি হলে এখানে কি হবে? সি বিন্দু। তাহলে এখন কারেন্ট কি করতেছে? কারেন্ট এখন এই আই কারেন্ট এখান থেকে নিচে নামতেছে, এই আই কারেন্ট এখান থেকে নিচে নামতেছে, তাইলে বি থেকে সিতে আসতেছে, তাহলে এবার R2 রোধ পাড়ি দিচ্ছে। তাইলে R2 রোধ পাড়ি দিতে, R2 রোধ পাড়ি দিতে কি হচ্ছে? R2 রোধ পাড়ি দিতে কাজ বা ব্যয়িত শক্তি। এই কাজ বা ব্যয়িত শক্তিটা কত? এই কাজ বা ব্যয়িত শক্তিকে বলতেছি হচ্ছে V2। এবং V2 সমান কত? V2 সমান I ইন্টু R2। V2 সমান I ইন্টু R2। কেন? আমরা জানি কি V সমান IR, ওহমের সূত্র থেকে পাইছি। এবং এই V1 সমান কি হবে? V1 সমান হবে I ইন্টু R1। কারেন্টের মান সেম আছে। এখন একটা কারেন্টই বের হইছে, এই একটা কারেন্টই পুরা দুনিয়া ঘুরতেছে, একটা কারেন্টই পুরা দুনিয়া ঘুরতেছে। আচ্ছা, তো এখন এখান থেকে তো আমি বিভব ব্যাপারটা বুঝে ফেলছি, পটেনশিয়াল ড্রপ ব্যাপারটা বুঝে ফেলছি। হোয়াট ইজ what is EMF, what is electromotive force? সো এই ইলেকট্রোমোটিভ ফোর্স, খেয়াল করো, ব্যয়িত শক্তি বা ব্যয়িত শক্তি এইটাই তো বিভব বা পটেনশিয়াল। সো ইলেকট্রোমোটিভ ফোর্সটাও তড়িৎচালক শক্তি। এটাকে আমি কি ডাকতেছি? এটাকে আমি ডাকতেছি হচ্ছে তড়িৎ চালক শক্তি। তো এই তড়িৎ চালক শক্তি মানে কি? তড়িৎ চালক শক্তি মানে হচ্ছে ইলেকট্রনকে চলার জন্য যতটুকু শক্তি সরবরাহ করা হচ্ছে। কি বললেন ভাই? ইলেকট্রনকে চলার জন্য যতটুকু শক্তি সরবরাহ করা হচ্ছে, এইটাও এক ধরনের শক্তি। এখন এই শক্তি কে সরবরাহ করতেছে? অবশ্যই ব্যাটারি। আর কে সরবরাহ করবে? এই শক্তি কে সরবরাহ করতেছে? এই শক্তি সরবরাহ করতেছে ব্যাটারি। আচ্ছা, সো তড়িৎচালক শক্তিটাও ওয়ান কাইন্ড অফ এনার্জি। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এখানকার ব্যয়িত শক্তি আর এখানকার শক্তি? এই দুইটার মধ্যে পার্থক্য কি? আসেন পার্থক্য বুঝি। তাহলে খেয়াল করেন, এইটা কি? এটা তো এ বিন্দু। এখন এই যে এ বিন্দু আছে, এই পুরো এলাকায় খেয়াল করো, কোনো রোধ আছে? কোনো রোধ নাই। তাইলে এই পুরাটারই আমরা কি বলবো? এই পুরাটারই আমরা বলবো হচ্ছে এ বিন্দু। যতক্ষণ রোধ থাকবে না, ব্যাটারি থাকবে না, ততক্ষণ
বিন্দু পাল্টাবে না। যখনই রোধ পাড়ি দিব বিন্দু পাল্টাবে। মাথায় ঢুকায় রাখেন, পরে আবার শিখবো বিন্দু মেথড। এই যে দেখো রোধ পাড়ি দিছে, তাহলে রোধের আগে একটা বিন্দু, রোধের পরে একটা বিন্দু। আবার এখানে কোনো রোধ নাই, কিছু নাই, অ্যামিটার ভোল্টমিটার কিচ্ছু নাই, এখানে বি বিন্দুই চলতে চলতে আসছে। আবারও রোধ পাড়ি দিছে, বিন্দু চেঞ্জ। রোধ পাড়ি দিলে বিভব পাল্টাবে, বিন্দু পাল্টাবে। আবার খেয়াল করো, এখান থেকে আসছে 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 এইটুক পর্যন্ত কি হবে, এইটুক পর্যন্ত হচ্ছে সি বিন্দু। এখন কি এখানে একটা ব্যাটারি পাড়ি দিছে না, ব্যাটারি পাড়ি দিছে। সো রোধে গেলে কি হয়, সরি রোধ পাড়ি দিলে ভোল্টেজ কমে, রোধ পাড়ি দিলে ভোল্টেজ কমে। এই যে বলছি ব্যয়িত শক্তি, তার মানে খরচ করে ফেলছি, টাকা কমে গেছে, ব্যয়িত শক্তি খরচ করে ফেলছি। কিন্তু ব্যাটারিতে কি হয়, ব্যাটারিতে আবার শক্তি বাড়ায় দেয়, পুরা শক্তিটা বাড়ায় দেয়, পুরো শক্তিটা বাড়ায় আবার আগের জায়গায় ফেরত দেয়। তাহলে এবার এখান থেকে খেয়াল করেন, আপনি বললেন যে ভাই এখান থেকে তো ব্যাটারি পার হয়েছে, তাহলে ভোল্টেজ পাল্টায় গেছে, তাহলে এখানে ডি বিন্দু, না ডি বিন্দু হবে না, এই যে এ, তাহলে বাম পাশে আসলো, নিচে নামলো, ডান পাশে গেল, তাহলে এইটুক পর্যন্ত কি হবে, এইটুক পর্যন্ত হবে এ বিন্দু, এইটুক পর্যন্ত কি হবে এ বিন্দু। আচ্ছা, তাহলে এখন আসেন তড়িৎচালক শক্তি আমাদেরকে কি বলে, তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল আমাদেরকে এইটা বলে যে বর্তনীর, খেয়াল করেন সবাই লেখালেখি বন্ধ করেন, যা লিখছেন এতক্ষণ হয়েছে আবার লিখেন পরে। বর্তনীর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে, কয়টা বিন্দু এখানে, আপনার মনে হইতে পারে ভাই এখানে তো লাখ লাখ বিন্দু, না, সার্কিটের ভাষায় বস লোক, ভাই লোক, বোন লোক, বিন্দু কয়টা, মাত্র তিনটা। সার্কিটের ভাষায় এই সার্কিটে বিন্দু কয়টি, তিনটি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, শেষ। আচ্ছা, তাহলে তড়িৎচালক শক্তি হচ্ছে বর্তনীর কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে পুরা বর্তনীটা ব্যাটারি সহ পাড়ি দিয়ে আবার একই বিন্দুতে আসলে, তাহলে বুঝেন, আপনি এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করছেন, আপনি এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করছেন, তো এই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে ব্যাটারি যতগুলা রোধ আছে সবগুলা রোধ পার হয়ে আবার এ বিন্দুতে ফেরত আসতে যতটুকু কাজ করা লাগে বা যতটুকু শক্তি সরবরাহ করা লাগে, যতটুকু শক্তি খরচ করা লাগে, এখন যতটুকু শক্তি খরচ করছে, কারেন্ট এই রোধ পাড়ি দিছে, শক্তি খরচ হয়েছে, এই রোধ পাড়ি দিছে, শক্তি খরচ হয়েছে, এরপরে শক্তি একদম শূন্য বা নীল নেগেটিভ, আবার ব্যাটারি শক্তিটা উঠাই দিছে, আবার কারেন্ট ঘুরছে, আবার কারেন্ট ঘুরছে, এইভাবেই চলতে থাকে সিলসিলা। তো কথা হচ্ছে এই শক্তিটা কে প্রোভাইড করছে, ইলেকট্রোমোটিভ এনার্জি বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা কে দিছে, ব্যাটারিটা দিছে। সো তড়িৎচালক শক্তিটা কি, তড়িৎচালক শক্তিটা হচ্ছে সার্কিটের নির্দিষ্ট বিন্দু থেকে, নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে ব্যাটারি সহ পুরো সার্কিট ঘুরে, ব্যাটারি সহ পুরো সার্কিট ঘুরে আবার একই বিন্দুতে ফেরত আসতে, আবার একই বিন্দুতে ফেরত আসতে প্রয়োজনীয় শক্তি, প্রয়োজনীয় শক্তি, যা লেখার লিখে নেন, আমি আবার পুরোটা বলতেছি। সো ব্যাপারটা হচ্ছে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, এবং পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপ, দুইটাই এক ধরনের শক্তির পরিমাণ। কি ধরনের শক্তি, চার্জ আসলে সার্কিটে হাঁটতেছে, তো এই যে চার্জ সার্কিটে হাঁটতেছে, ঘুরতেছে, স্থানান্তরিত হচ্ছে, এই স্থানান্তরিত হওয়ার জন্য ওর প্রতি মুহূর্তে আসলে শক্তি খরচ করা লাগতেছে, রোধের ভিতর দিয়ে গেলে ওর শক্তি খরচ হচ্ছে। তো এই যে শক্তিটা খরচ হচ্ছে, এই শক্তিটা কে প্রোভাইড করতেছে, যোগান দিচ্ছে কে, ব্যাটারি। তো ব্যাটারির যতটুকু ডেজিগনেটেড মোট শক্তি, যেমন আমরা যখন পেন্সিল ব্যাটারি কিনি আমাদেরকে বলে যে এটা হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 1.5 ভোল্টের ব্যাটারি, এটা হচ্ছে 10 ভোল্টের ব্যাটারি। তো এই যে ব্যাটারির গায়ে লেবেলিং করা থাকে 10 ভোল্ট, 5 ভোল্ট, এইটা হচ্ছে ওর ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্সের মান। আর আপনি যখন একটা লাইট কিনেন,
লাইটের গায়ে যখন বলা থাকে যে এইটা হচ্ছে 100 ভোল্টের লাইট বা এটা হচ্ছে 50 ভোল্টের লাইট, তার মানে এইটা হচ্ছে ওর বিভব পার্থক্য। ওই বাল্বটাকে সার্কিটে বসাইলে বাল্বের এক মাথা থেকে আরেক মাথা কারেন্ট যাইতে যতটুকু শক্তি খরচ হবে সেইটা হচ্ছে বিভব পার্থক্য, ভোল্টেজ। সূত্র কি? ভি সমান আই আর। আর ব্যাটারির জন্য ইএমএফ এর জন্য কাহিনী কি? ইএমএফ এর সূত্র আছে, আমরা দেখব, বাট আপাতত বুঝি যে সার্কিটের একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যতগুলা শক্তি খরচ হওয়ার অপশন আছে, যতগুলা ভোল্টেজ ড্রপ হওয়ার অপশন আছে, সবগুলা ভোল্টেজ ড্রপ করে আবার একই বিন্দুতে ফেরত আসছে। এই ঘটনা ঘটানোর জন্য মোট যতটুকু কাজ করা লাগে বা মোট যতটুকু শক্তি প্রোভাইড করা লাগে সেটাকেই আমরা বলি হচ্ছে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলায় বলে হচ্ছে তড়িৎচালক শক্তি। এবং এদের দুজনের একক একই, সমান একই জিনিস। ইএমএফ এর একক কি? ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট। ইএমএফ এর একক কি? ইএমএফ এর একক হচ্ছে ভোল্ট। আবার পটেনশিয়াল ডিফারেন্সের একক কি বা ভোল্টেজ ড্রপের একক কি? পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ড্রপের একক হচ্ছে ভোল্ট। তো ব্যাপারটা হচ্ছে, আমি জিনিসটাকে এইভাবে চিন্তা করতাম যে ইএমএফ হচ্ছে বড় ভাই। ইএমএফ কি? ইএমএফ হচ্ছে বড় ভাই, বড় ছেলে। নাটক দেখায় না তোদের, বড় ছেলে না কি বড় পুত্র, কি নাটক নাম ছিল, দুধ ছাই, এসব বাদ দেন তো। তো এই যে বড় ছেলে, বড় ছেলের কাঁধে কি দায়িত্ব থাকে? পুরো পরিবারের ভার বহন করতে হবে। ছোট ভাইকে পড়াতে হবে, মার ট্রিটমেন্ট করাতে হবে, ছোট বোনকে বিয়ে দিতে হবে, লাখ লাখ কোটি কোটি দায়িত্ব, বিসিএস ক্যাডার হতে হবে, ঠিক আছে? তো ওর পুরো ফ্যামিলির দায়িত্ব। তো ইএমএফ কি? ইএমএফ হচ্ছে বড় ভাই। বড় ভাই কয়জন থাকে? বড় ভাই একজন থাকে। বড় ভাই কয়জন থাকে? একজন। বড় ভাই দুই তিনজনও থাকতে পারে, এটা আমরা সামনে গেলে দেখবো, বাট একটা ব্যাটারি মানে একটাই বড় ভাই, একটাই ইএমএফ। আর এরকম ছোট ভাই বোন তো অনেকগুলা থাকতে পারে। ছোট ভাই একটা পরে বুয়েটে, একটা পরে ক্লাস 9-এ, এরকম হইতে পারে না? তো ছোট ভাই হচ্ছে ভোল্টেজ। এই রোধের দুই প্রান্তে কারেন্ট যাইতে বা চার্জ যাইতে যদ্দূর শক্তি খরচ হয় হচ্ছে এইটা হচ্ছে একটা ভোল্টেজ। এই রোধের দুই প্রান্তে কারেন্ট যাইতে যদ্দূর ভোল্টেজ খরচ হয় সেটা হচ্ছে আরেকটা ভোল্টেজ, ঠিক আছে? তো এইখানে খেয়াল করেন, আমি যদি বলি যে এই ব্যাটারির ইএমএফ, আমি যদি বলি যে এই ব্যাটারির ইএমএফটাকে আমি কি বললাম? ব্যাটারির ইএমএফটাকে আমি লিখলাম হচ্ছে ই দিয়ে। ব্যাটারির ইএমএফটাকে আমি কি দিয়ে লিখলাম? ব্যাটারির ইএমএফটাকে আমি লিখলাম হচ্ছে ই দিয়ে। তো এই ক্ষেত্রে তুমি খেয়াল করো, এখানে বড় ভাই কে? বড় ভাই হচ্ছে এই ব্যাটারিটা। তাহলে ও কি করতেছে? ও হচ্ছে কষ্ট করে রাস্তায় সিএনজি চালায়, ও হচ্ছে টাকা পয়সা ইনকাম করতেছে। আর এই দুইটা কি করতেছে? নষ্ট। একটা করতেছে নর্থ সাউথে, একটা করতেছে এআইইউবিতে, ঠিক আছে? বড় ভাইয়ের কষ্টার্জিত টাকা এগুলো খরচ করতেছে। তাহলে ইতে খরচ করতেছে, ইতেও খরচ করতেছে। তাইলে এইটা কি? এটা হচ্ছে খরচ। এইটা কি? এটা হচ্ছে খরচ। তো এই যে খরচগুলা করতেছে, দিতেছে কে? বড় ভাই না থাকলে দিতেছে কে? বড় ভাই দিচ্ছে। তাইলে এই ই সমান কি হবে? ই সমান হবে V1 প্লাস V2। তো এইটাকে আমরা ইএমএফ এর সূত্র হিসেবে মনে রাখবো না, কারণ এটাকে আমরা ইএমএফ এর সূত্র হিসেবে মনে রাখবো না। না না, কেন? রোধ দুইটা থাকবে, রোধ চারটা থাকবে, না রোধ একটা থাকবে, এটা কি আমরা জানি? না, আমরা জানি না। তাইলে আমরা কি করব? আসেন, আধা মিনিট সময় দিচ্ছি, আধা মিনিট সময় দিচ্ছি, কিছু লেখার থাকলে লিখে নেন, আধা মিনিট সময় দিচ্ছি। ওকে, আসেন। তো এখন যেটা বলতে চাই, আমি ইএমএফ এর একদম প্রথাগত বেসিক যে জিনিসটা দেখব সেটা হচ্ছে, আপনারা এই একটা টার্ম সম্পর্কে একটু জানবেন, সেইটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। অনেকেই হয়তো জানেন ইন্টারনাল রেজিস্ট্যান্স, বা যারা জানেন না তারা জেনে নেন আমার কাছ থেকে। সেইটা হচ্ছে, আমরা কি জানি? আমরা জানি ব্যাটারি কি করে। ব্যাটারি হচ্ছে সার্কিটে পটেনশিয়াল ডিফারেন্স প্রোভাইড করে, সার্কিটে শক্তি দেয়। কিসের শক্তি দেয়? চার্জটা যাতে ঘুরতে পারে, চার্জটা যাতে চলতে পারে, এইরকম শক্তি কে দেয়? এরকম শক্তি দেয় ব্যাটারি। এখন মজার কথা হচ্ছে, তোর বাসায় তো ব্যাটারি আছে, রিমোট কন্ট্রোল টিভির রিমোট কন্ট্রোল বা এসির রিমোট কন্ট্রোল আছে না? তো এই যে রিমোট কন্ট্রোলটা খুললে তুই দেখবি ব্যাটারিটা তো ইদার দস্তা দিয়ে তৈরি বা অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সো এই যে ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়ালের
একটা নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে। এই ম্যাটেরিয়ালের কি থাকে? একটা নির্দিষ্ট পরিমাণ রোধ থাকে। তো কোষ মানেই মানে এই যে এখন তুই বুঝবি বাস্তব। এই যে বড় ভাই টাকা ইনকাম করছে, এই যে বড় ভাই টাকা ইনকাম করছে, তো এই বড় ভাই টাকা ইনকাম করে সব যদি এই ছোট ভাই দুইটার পিছনেই খরচ করে, ছোট ভাই ছোট বোনের পিছে, তো ওর নিজে কি, ওর কোনো শখ আহ্লাদ নাই? ও দুইটা জামা কাপড় পরবে না, ও একটু ঘুরতে যাবে না, বন্ধুদের সাথে আড্ডা দেবে না, ওর খরচাপাতি নাই, তাহলে ওর তো নিজের খরচটাও চালাইতে হবে। ক্যান ইউ রিলেট? যে বড় ভাই টাকা পয়সা ইনকাম করছে, কষ্ট করছে, ছোট ভাই বোন দুইটারে চালাইছে, খুব ভালো, শুকর আলহামদুলিল্লাহ, সবাই ভালো, কিন্তু ভাইজানের তো নিজেরও চলা লাগবে। ভাইজানের কি হবে? নিজেরও চলা লাগবে। তাহলে এখান থেকে বুঝেন বাংলা পড়াচ্ছি মনে হচ্ছে, বাংলা সিনেমা নাকি, অদ্ভুত অদ্ভুত। তো যে কোনো একটা কোষের কি থাকে? যে কোনো একটা কোষের অভ্যন্তরীণ রোধ থাকে। তো এই অভ্যন্তরীণ রোধকে যখন চার্জ পাড়ি দিতে চায়, তখনও কিছুটা ভোল্টেজ খরচ হয়, লস হয়, হারায় যায়। কি বলছি? কোষের মধ্যে কিছুটা অভ্যন্তরীণ রোধ থাকে। তো এই অভ্যন্তরীণ রোধের জন্য ব্যাটারি নিজে চলার জন্য কিছুটা শক্তি ব্যয় করে। ব্যাটারি নিজে চলার জন্য কিছুটা শক্তি ব্যয় করে, খরচ করে। সো ওইটা কোত্থেকে বাদ হয়? ওটা তো নিজের বেতন থেকেই খরচ হয়। আমি 10 টাকা ইনকাম করছি, তাহলে 8 টাকা দিছি ফ্যামিলিতে, তাহলে 2 টাকা তো আমার, তাহলে ফ্যামিলির 8 টাকা আর আমার 2 টাকা, টোটাল কত? 10 টাকা। তাহলে এটাই আমার ইনকাম। তাহলে ব্যাপারটা বুঝেন, আমি খুব সিম্পল একটা সার্কিট আঁকবো। খুব সিম্পল একটা সার্কিট, মনে করি একটা কোষ আছে, তাহলে এই বাইরে কি আছে? বাইরে একটাই মাত্র রোধ আছে। একটা রোধ দিয়ে বুঝে আমার জন্য সবচেয়ে ভালো, 10টা রোধ থাকলেও আমি বুঝবো। তাহলে এই রোধের মান কত? এই রোধের মান হচ্ছে আর। এই রোধের মান কত? আর। তো ব্যাটারি যেখানেই থাকবে, ব্যাটারি থাকলেই কি বুঝবেন? ব্যাটারি থাকবে হচ্ছে একটা অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। ব্যাটারির থাকবে কি? ব্যাটারির থাকবে হচ্ছে অভ্যন্তরীণ রোধ বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এই অভ্যন্তরীণ রোধের পরিমাণ কত? অভ্যন্তরীণ রোধের পরিমাণ হচ্ছে আর। আচ্ছা, এই হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। তাহলে পজিটিভ প্রান্ত থেকে কি হবে? পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হবে। সো এই আই কারেন্ট বের হইলো, আই কারেন্ট উপরে গেল, তো এই আই কারেন্ট এই রোধটা পাড়ি দিবে। তাহলে রোধের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লাফ দিছে, তো এই যে কারেন্ট লাফ দিছে বা চার্জ লাফ দিছে, তো এইটার জন্য এখানে কি হয়েছে? এখানে কিছুটা শক্তি খরচ করতে হয়েছে। তার মানে এখানে কি হয়েছে? বিভবের পতন হয়েছে, পটেনশিয়াল ডিফারেন্স। তো বিভব পার্থক্য বা বিভবের পতন, তো সেই বিভব পার্থক্য বা বিভবের পতন কত? ভি সমান আই ইন্টু আর। অবশ্যই ভি সমান কি? ভি সমান আই আর। আচ্ছা, এরপরে কারেন্ট ঢুকছে, কারেন্ট নিচে নামছে, এবং কারেন্ট এরপরে কি করছে? কারেন্ট এরপরে ব্যাটারিটাকেও তো পাড়ি দিছে। আমরা ইএমএফ সমান কি বলছিলাম? ইএমএফ মানে হচ্ছে বর্তনীর যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করে পুরা দুনিয়া ঘুরে আবার একই বিন্দুতে ফেরত আসার জন্য, কন্টিনিউয়াস জার্নি বজায় রাখার জন্য একটা পটেনশিয়াল ডিফারেন্স প্রোভাইড করতে হয়। তো এটা কে প্রোভাইড করতেছে? ইএমএফ। কে দিচ্ছে? ব্যাটারি। তো কারেন্ট যখন, একটু বুঝেন, কারেন্ট যখন ব্যাটারির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লাফ দিচ্ছে, কারেন্ট যখন ব্যাটারির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লাফ দিচ্ছে, তখন ব্যাটারির মধ্যেও কিছুটা শক্তি বা বিভব খরচ হয়ে যাচ্ছে না? কারণ এখানে একটা রোধ আছে, রোধের মান কত? আইআর। তাইলে রোধের জন্য যতটুকু শক্তি ব্যয় হচ্ছে, সেটার পরিমাণ কি হবে? সেটার পরিমাণ হচ্ছে আই ইন্টু আর। তো এইটা কি? এইটাকে আমরা বলি হচ্ছে হারানো বিভব বা লস ভোল্টেজ। হারানো বিভব বা লস ভোল্টেজ। তো এই হারানো বিভব বা লস ভোল্টেজ ব্যাপারটা কেন? ব্যাটারির জন্য, ব্যাটারি নিজেকে চালানোর জন্য যদ্দূর শক্তি খরচ করতে হয়, সেটাকে আমরা বলি হচ্ছে লস ভোল্টেজ। তাহলে খেয়াল করেন, এই ব্যাটারির একটা ইএমএফ আছে, সেটা আসেন এবার আমরা লিখি। তাইলে আমি বলি যে এই ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স, ব্যাটারির ইএমএফ, তাহলে ব্যাটারির ইএমএফটা কত? ব্যাটারির ইএমএফটাকে আমি লিখলাম হচ্ছে ক্যাপিটাল ই। তো এইটা একটা শক্তির পরিমাণ, এইটা হচ্ছে ওই যে 10 টাকা ইনকাম করছি, এইটা হচ্ছে ওই 10 টাকা। এটা হচ্ছে ফ্যামিলির পিছনে কত গেছে? 8 টাকা। আর এইটা কি? নিজের পিছনে কত গেছে? 2 টাকা। তাইলে এই যে 8 টাকা আর এই 2 টাকা, 8 টাকা আর 2 টাকা যোগ করলে আমরা কি পাই? 10 টাকা।
তাহলে এইখান থেকে বলতে পারবো সুতরাং ই সমান সমান কি, ই সমান সমান হচ্ছে ভি প্লাস আই ইন্টু আর। তো সারা জীবনের জন্য মনে রাখেন, অন্তত এইচএসসি পর্যন্ত তো কাজে লাগবে ফর শিওর। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লে কি কাজে লাগবে এইটা শুভ ভাই বলতে পারবে, যে এইটাই হচ্ছে আসলে জাতীয় সূত্র। ই সমান কি, ই সমান হচ্ছে ভি প্লাস আই আর, যেখানে ভি মানে কি, ভি মানে এখানে একটা রোধ। যদি বাইরে 14টা রোধ থাকতো তাইলে 14টা রোধের জন্য মোট যতটুকু বিভবের পতন হইছে সেটা হইতো এই ভি। আর আইআরটা কি, আইআরটা হচ্ছে ব্যাটারিতে হারানো ভোল্টেজ। আইআরটা কি, আইআরটা হচ্ছে ব্যাটারিতে হারানো ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখান থেকে ফার্স্ট একটা কথা আমি বলবো, সেটা হচ্ছে ওই যে বলতেছিলাম বড় ভাই ছোট ভাই, খেয়াল করো ই কি, ইএমএফ, ইএমএফ হচ্ছে বড় ভাই, তাহলে ই সমান ভি প্লাস আইআর। সুতরাং এইখান থেকে আমি বলতে পারি যে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের মধ্য দিয়ে এখন কি হচ্ছে, এই সার্কিটের মধ্য দিয়ে এখন কারেন্ট চলতেছে। তুমি তো দেখতেছো কারেন্ট চলতেছে, সার্কিটের মধ্য দিয়ে কি হচ্ছে, কারেন্ট চলতেছে। সুতরাং যখন আই চলে, আই চলে, আই চলা মানে কি, আই চলা মানে হচ্ছে সার্কিট অন থাকা। তো আই যখন চলবে, সার্কিট যখন অন থাকবে, তখন আমি কি বলতে পারবো, তখন আমি বলতে পারবো ই গ্রেটার দেন হচ্ছে ভি। সার্কিট যখন চলবে, কারেন্ট যখন চলবে, তখন আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো ই এর মান ভি এর চাইতে বড়। এইটাই হওয়ার কথা ছিল, যে বড় ভাই তো ছোট ভাইয়ের চাইতে বড়ই হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা সূত্র আসে, এই সূত্রটা আমাদের বেশ মজার, এটা নিয়ে আমাদের টুকটাক ম্যাথ করতে হইতে পারে। তো সূত্রটা আমরা লিখে ফেলি, খুব সহজ। বা এইখান থেকে ই সমান সমান কি, ই সমান সমান ভি সমান কি, ভি সমান হচ্ছে আই ইন্টু আর, ভি সমান আই ইন্টু আর প্লাস আই ইন্টু স্মল আর। বা এইখান থেকে আই কমন নিব, বা ই সমান সমান কি, ই সমান সমান হচ্ছে আই ইন্টু আর প্লাস আর। বা এইখান থেকে লিখতে পারবো আই সমান সমান কি, আই সমান সমান হচ্ছে ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তাহলে এই হচ্ছে তড়িৎ প্রবাহের জন্য একটি জাতীয় সূত্র, যেখানে ক্যাপিটাল আর মানে কি, ক্যাপিটাল আর মানে হচ্ছে বহির্বর্তনীর রোধ। ক্যাপিটাল আর মানে কি, ক্যাপিটাল আর মানে হচ্ছে বহির্বর্তনীর রোধ। বাইরে যদি 14টা রোধ থাকে তাহলে 14টা রোধের তুলনা করলে, সমবায় করলে যা হবে তা। আর স্মল আর কি, স্মল আর হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। স্মল আর কি, স্মল আর হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধ। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু পর্যন্ত আমাদের জন্য মোর দেন এনাফ। বাট একটু স্পেশাল একটা কেস আমি একটু দেখে রাখি, তাতে আমার জীবন বদলায় যাবে। হুট করে যদি কোনোদিন স্কুলে কলেজে স্যারে যদি জিজ্ঞেস করে, আমি এই অ্যান্সারটা দিয়ে জীবন সুন্দর করে ফেলতে পারবো। সেটা হচ্ছে এখান থেকে আমি কি দেখছি, যে ই এর ভ্যালু কি হয়, ই এর ভ্যালু ভি এর চাইতে বড় হয়। কোন কেসে, যখন আমার সার্কিটটা কি থাকে, যখন আমার সার্কিটটা অন থাকে, সার্কিটটা অন, কারেন্ট চলতেছে। তো একটা স্পেশাল কেস আছে, দেখো এইটা নিয়ে আমি একবার বলে দিচ্ছি, এইটা ফিল করে বুঝে নাও, অন্য কোনো অপশন রাখো না, অন্য কোনো দ্বিমত করো না। সেটা হচ্ছে, ধরো তোমাকে বললো সার্কিট অফ আছে, সার্কিট কি আছে, সার্কিট অফ আছে। তো সার্কিট অফ মানে কি, সার্কিট অফ মানে কারেন্ট চলে না। সার্কিট অফ মানে কি, সার্কিট অফ মানে কারেন্ট চলে না। তো কারেন্ট চলে না, তার মানে আই এর ভ্যালু কি, আই এর ভ্যালু হচ্ছে জিরো। আই এর ভ্যালু কি, আই এর ভ্যালু হচ্ছে জিরো। তো এই আই এর ভ্যালু জিরো হইলে আমার লাভ কি, এই যে বেসিক ইকুয়েশন আছে, এই বেসিক ইকুয়েশন থেকে আসো, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ই সমান সমান হচ্ছে ভি প্লাস আই আর। দেখো আমি কিন্তু অন্য কোনো ইকুয়েশনকে বেসিক সূত্র বলি নাই, আমি শুধু বলছি যে এইটাই হচ্ছে আমার বেসিক সূত্র। ই সমান কি, ই সমান হচ্ছে ভি প্লাস আই আর। তো এই যে ই সমান ভি প্লাস আই আর আছে, এইখানটার ভিতরে আমি যদি বলি আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু হচ্ছে জিরো, তাহলে এই আই এর ভ্যালু তুমি যদি জিরো বসাও পুরাটা জিরো হবে। তাহলে এইখান থেকে বলতে পারবা ই সমান সমান কি, ই সমান সমান ভি। সো তড়িৎ চালক বল, তড়িৎ চালক বল এবং ইএমএফ, মানে তড়িৎ চালক বলই তো ইএমএফ, ইএমএফ এবং ভোল্টেজ ড্রপ
সমান হইতে পারে থিওরিটিক্যালি, যদি সার্কিট অফ থাকে, যদি কারেন্ট না চলে, তাইলে এটা পসিবল। কেউ কেউ বলতে পারো, এটা একবারও কমেন্টে বলবা না, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধের মান কখনো জিরো হয় না। কোন কোষের অভ্যন্তরীণ রোধের মান কখনো কখনো জিরো হওয়া পসিবল না। তো এই পাশে যে কেসটা দেখাইলাম, এটা একটা এক্সট্রা কেস, এক্সেপশনাল কেস। এটা হয়তো আমার এসএসসির বইতে নাই, বাট এটা মাথায় রাখেন। সার্কিটে যখন কারেন্ট চলবে, তখন সারা জীবনের জন্য ইএমএফ, ব্যাটারির ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে বড় ভাই। ও ইনকাম করে, ও প্রোভাইড করে। কি প্রোভাইড করে? চার্জকে চলার শক্তি দেয়। আর এই যে রোধ গুলা আছে, যতগুলা রোধ থাকবে ভাই বোন গুলা, ওরা কি করবে? ওরা হচ্ছে ভাইয়ের ইনকাম দিয়ে চিল করবে। ঠিক আছে? কত খারাপ, কত দুষ্ট। তো ওরা হচ্ছে ভাইয়ের ইনকাম বেচে বেচে খাচ্ছে, তাহলে ওরা খরচ করে। এখন এই যে বড় ভাই আছে, ওর নিজেরও চলা লাগে, ওরও একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে। তো ওর নিজে চলার জন্য একটা শক্তি ব্যয় হয়। সেটা কি? সেটা হচ্ছে হারানো বিভব বা লস ভোল্টেজ। সো লস ভোল্টেজের সাথে যখন বহির্বর্তনীর বিভব যোগ করব, বহির্বর্তনীর বিভব যোগ করব, এখানে অভ্যন্তরীণ, হ্যাঁ, বহির্বর্তনীর বিভব যোগ করব, তখন আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স পেয়ে যাব। আর এই হচ্ছে আমাদের সূত্র, এটা দিয়ে আমরা ভালো ভালো ম্যাথ সলভ করব। তো এই হচ্ছে আমাদের পুরা ইএমএফ রিলেটেড ঘটনা। কোনো আকাজের কথা থাকলে বলতে পারেন। খুব বেশি কাজের কথা তো এমনিতেও বলবেন না। আই লাভ ইউ। সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিক আছে। বাক স্বাধীনতা আবার বন্ধ হয়ে গেছে, সবই আল্লাহর ইচ্ছা। কোষ মানে কি? কোষ মানে হচ্ছে ওই যে আমাদের দেহের আহ, ফালা 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 করলে ওই শেষে যেটা পাওয়া যায় আর কি, যেটা নিয়ে আমাদের তন্ত্র গঠিত হয়, অঙ্গাণু গঠিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে কোষ। ব্যাটারি, ব্যাটারি, যে ব্যাটারি, পেন্সিল ব্যাটারি ইউজ করছ না, ওইটাই কোষ। আচ্ছা, কারো কারো বক্তব্য হচ্ছে, কারো কারো বক্তব্য হচ্ছে, বস আপনি তো লেখছেন ভি সমান আই আর, তাইলে আই এর ভ্যালু যদি জিরো হয়, ভি এর ভ্যালু জিরো হয় না কেন? এটা অনেকের মনে প্রশ্ন আছে, আমি আপনাকে বলে দিচ্ছি কেন। সেটা হচ্ছে, আপনি যখন একটা বাল্ব লাইট কিনতেছেন, বাল্ব লাইটের গায়ে লেখা আছে এইটা 50 ভোল্টের বাল্ব লাইট, এইটা 200 ভোল্টের বাল্ব লাইট। তো যখন আপনি এই বাল্ব লাইটটাকে, এই রোধটাকে মনে করেন এটা হচ্ছে ওই বাল্ব লাইটের রোধ। তো এই বাল্ব লাইটটাকে বা রোধটাকে আপনি যখন সার্কিটে বসাইলেন, তখনও ওর দুই প্রান্তে এইটুকু ভোল্টেজ আসলে ও দাবি করে। এইটুকু ভোল্টেজ না থাকলে ও আসলে সার্কিটে কোনো কাজ করবে না। তো সার্কিট অফ থাকা মানে ব্যাটারিটা দুই প্রান্তে এইটুকু পরিমাণ আসলে ধরে রাখছে। সো উভয় পাশে আসলে সমান, তাহলে এখানে আসলে প্রোভাইড করার কিছু নাই, কারেন্ট আসলে গতিশীল হওয়ার কিছু নাই। সো এইটা হচ্ছে আসলে কোনো একটা রোধের দুই প্রান্তে কারেন্ট পাস করার জন্য কতটুকু পার্থক্য দরকার, কারণ আপনি তো রোধের মান জানেন। সো কারেন্টের মান যদি আপনি আসলে জানেন, কারেন্টের তো একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, এখানে জিরো। সো এই কারণে যেহেতু কারেন্ট চলতেছে না, তাইলে লস হবে না কোনো কিছু। কিন্তু ব্যাটারির দুই প্রান্তে যতটুকু ভোল্টেজ আছে, রোধটাও ওই অতটুকু ভোল্টেজেই আছে। কারেন্ট চলতেছে না, এই জন্য এদের মধ্যে আর কোনো সম্পর্ক নাই, বাট দুজনে একই ডিফারেন্সে দাঁড়ায় আছে। ব্যাটারিও যেই ডিফারেন্সে দাঁড়ায় আছে, রোধটাও একই ডিফারেন্সে দাঁড়ায় আছে। যখনই আমি ব্যাটারি অন করব, তখনই আসলে কারেন্ট পাস করা শুরু করবে, তখনই আসলে ইএমএফ রেজ করা শুরু করবে। ঠিক আছে? তো এই জিনিসটা হয় না, এটা আমি শুরুতেই বলে দিছি। ওকে, ওকে, ফাইন, চলেন আমরা একটু সামনে আগাই। আরো কিছু জ্ঞান বিশ্লেষণী কথাবার্তা আছে, আমরা একটু দেখে নেই। একক আধানকে, তড়িৎচালক শক্তির কথা বলা হয়েছে, একক আধানকে সম্পূর্ণ বর্তনী উৎস সহ ঘুরিয়ে আনতে যেই শক্তি ব্যয় হয় বা কাজ হয়, তাকে তড়িৎচালক শক্তি বলে। একে ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স আমরা বলি। আচ্ছা, এইটা ভেরি ইম্পর্টেন্ট, এইটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ভেরি ইম্পর্টেন্ট পেজটা একবার একটু দেখে নেন। ফার্স্টে ইএমএফ এর কথা বলছে, এরপরে পটেনশিয়াল ডিফারেন্সের কথা বলছে, শক্তির উৎস, এটা দুই বিন্দুর বৈদ্যুতিক চাপের পার্থক্য, এটা তড়িৎ প্রবাহের কারণ, এটা তড়িৎচালক শক্তির ফল,
সম্পূর্ণ বর্তনী জুড়ে আধানকে ঘোরাতে যে শক্তি লাগে শুধু বর্তনীর নির্দিষ্ট দুই বিন্দুর মধ্যে যেই কাজ করে। আমার মনে হয় এইটাই, যে তড়িৎ চালক শক্তি বুঝতে চাও, তুমি এইটা চিন্তা করো যে পুরা সার্কিট ঘুরে আবার একই বিন্দুতে ফেরত আসবে। আর তুমি চিন্তা করো হচ্ছে রোধের মান চিন্তা করতে চাও, তাইলে তুমি ভোল্টেজ চিন্তা করো। তো পুরা সার্কিট ঘুরলে ইএমএফ, একটা রোধ পাড়ি দিলে বিভব পার্থক্য। ঠিক আছে? আচ্ছা, বর্তনী যখন খোলা থাকে তখন ব্যাটারির দুই প্রান্তের মধ্যে যা মাপা হয় তাই হচ্ছে ইএমএফ। এই যে এটা বলতেছিলাম, বর্তনী যখন বন্ধ থাকে তখন রোধের দুই প্রান্তে যা মাপা হয় তা হচ্ছে বিভব পার্থক্য। আচ্ছা, ব্যাটারির গায়ে ব্লা ব্লা ব্লা, বাল্বের গায়ে ব্লা ব্লা ব্লা। ঠিক আছে? ওকে, এই হচ্ছে ঘটনা। এই হচ্ছে মোটামুটি এই ঘটনা, এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ এবং বিভব পার্থক্য রিলেটেড বাকি সব কাহিনী। আচ্ছা, এরপরে তড়িৎ বর্তনী বা সার্কিট বলতে আমরা কি বুঝি? সার্কিট মানে কি? সার্কিট মানে হচ্ছে আসলে বিদ্যুৎ প্রবাহ চলার যেই রাস্তাটা। ঠিক আছে? কারেন্ট চলবে, কারেন্ট ব্যাটারি থেকে বাইর হইছে, ফ্যান পাড়ি দিছে, লাইট পার হইছে, পুরো দুনিয়া পাড়ি দিয়ে আবার একই বিন্দুতে পৌঁছাইছে। সো ওই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে সার্কিট বা বর্তনী। তো সার্কিটে এই বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়। তো আমাদের আসলে এত কিছু দরকার নাই, আমাদের রোধের মান দরকার, রোধ জানলেই আমাদের চলবে। আমাদের ব্যাটারি গুলা জানা দরকার, সেল, ব্যাটারি, সুইচ, এগুলা মোটামুটি টুকটাক জানা দরকার। যা জানা দরকার তা আমরা আসলে ইন বিটুইন টাইমে সার্কিট সলভ করতে করতে পেয়ে যাব। ওকে, সো এর পরে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা হচ্ছে তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো এই তুল্য রোধ আজকে শুরু করব কিনা, সেইটা চিন্তা করতে করতে একটা অঙ্কের প্রশ্ন যদি আমি লিখে ফেলি। তো কোয়েশ্চেনে কি বলা হয়েছে? কোয়েশ্চেনে বলা হয়েছে হচ্ছে 5 ভোল্টের ব্যাটারির সাথে 2 ওহমের দুইটি রোধ সিরিজে আছে। সিরিজ আশা করি তোরা বুঝিস, না বুঝলে আমরা বুঝবো। 5 ভোল্টের ব্যাটারির সাথে 2 ওহমের দুইটি রোধ সিরিজে আছে। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 0.2 ওহম হলে তড়িৎ প্রবাহ কত? দুনিয়ার ইজি একটা ম্যাথ, দুনিয়ার ইজি, মানে অঙ্ক শুরু করার আগেই আমার মনে হচ্ছে অঙ্কটা তোরা অ্যান্সার দিয়ে দিবি। অদ্ভুত অদ্ভুত, মানে এত সহজ ম্যাথ ভাই কেন দেন আমাদেরকে? এত সহজ ম্যাথ আপনি কেন দিবেন? করেন করেন, আজকে একটু কষ্ট করে করেন সহজ ম্যাথ, কালকে ইনশাল্লাহ কঠিন ম্যাথ করাবো, প্রমিস দিচ্ছি, প্রমিস। ঠিক আছে? 21 এম্পিয়ার অনেকে বলছে, না একজনই বলে যাচ্ছে আল্লাহর হস্তে, একজনই বলে যাচ্ছে 21 এম্পিয়ার। 21 এম্পিয়ার একটু বেশি মনে হচ্ছে আমার কাছে বস। 21 এম্পিয়ারটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে বস। তাহলে খেয়াল করেন, এই হচ্ছে কোষের ইএমএফ। তো এই ইএমএফ এর মান কত বলা আছে? 5 ভোল্টের ব্যাটারি। সো এইটা হচ্ছে 5 ভোল্টের ব্যাটারি, 2 ওহমের, এই দুষ্টু ছেলে, 2 ওহমের দুইটি রোধ। তাইলে এই রোধের ভ্যালু কত? এই রোধের ভ্যালু 2 ওহম, এই রোধের ভ্যালু হচ্ছে 2 ওহম। আর এই কোষের একটা অভ্যন্তরীণ রোধ দিয়ে দেওয়া আছে, এই অভ্যন্তরীণ রোধের মান কত?
এই অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 0.2 ওহম। এই অভ্যন্তরীণ রোধের মান কি? অভ্যন্তরীণ রোধের মান 0.2 ওহম। আচ্ছা, মাল্টি ডিমেনশনাল অ্যান্সার আসছে, ভাল লাগছে, ভাল লাগছে। আচ্ছা, খেয়াল করেন তো, আপনি তো মাত্রই জাতীয় সূত্র শিখে আসছেন। আই সমান কি? আই সমান হচ্ছে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তো এই ক্যাপিটাল আরটা কি? ক্যাপিটাল আরটা হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এক্সটার্নাল রেজিস্ট্যান্স বা এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে বহির্বর্তনীর রোধ। এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো হচ্ছে বহির্বর্তনীর রোধ। তো এটা যেহেতু আমরা এখনো পড়ি নাই, সো আমি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি, খুবই সহজ। সেটা হচ্ছে 2 ওহমের দুইটা রোধ। 2 ওহমের দুইটা রোধ বাবা, 2 ওহমের দুইটা রোধ কিভাবে আছে? 2 ওহমের দুইটা রোধ সিরিজে আছে। 2 ওহমের দুইটা রোধ কিভাবে আছে? 2 ওহমের দুইটা রোধ সিরিজে আছে। তো 2 ওহমের দুইটা রোধ যদি সিরিজে থাকে, তাইলে এই আর এর মান কি হবে? এই আর এর মান হবে হচ্ছে 2 ওহম প্লাস 2 ওহম ইজ ইকুয়ালস টু হচ্ছে 4 ওহম। রোধগুলো যখন সিরিজে থাকে তখন এরকম রোধের মান যোগ হয়ে যায়। তাহলে এইখান থেকে তো আমার কাহিনী শেষ হয়ে গেছে, যে আমি এখান থেকে ক্যাপিটাল আর এর মান জেনে গেছি কত? ক্যাপিটাল আর এর মান আমি জেনে গেছি হচ্ছে 4 ওহম। সুতরাং এখন যদি আমি বের করতে চাই, সুতরাং আই সমান কত? সুতরাং আই সমান সমান হচ্ছে ই এর মান কত? ই এর মান হচ্ছে 5 ভোল্ট। তাহলে 5 ডিভাইডেড বাই আর এর মান 2 প্লাস 2 4 প্লাস স্মল আর এর ভ্যালু 0.2। দ্যাট মিনস এইখান থেকে 5 ডিভাইডেড বাই 4.2 বা এইখান থেকে আই সমান সমান কি আসে? 42/50। কত আসে? 42 ডিভাইড বাই 50। আরে অদ্ভুত অদ্ভুত। তাহলে আসে হচ্ছে 1.19। 1.19 অ্যাম্পিয়ার। বুঝি? গুড, ভেরি গুড। এক অ্যান্সার লাখ লাখ বার দিয়েই যাচ্ছে, লাখ লাখ বার এক অ্যান্সার দেওয়ার মানে সিরিজে না থাকলে কি হবে বস? আমরা এখনো সিরিজ প্যারালাল কম্বিনেশন পড়ি নাই। গুড, আমাকে সমান্তরালের সূত্র লিখে দিচ্ছে মানুষজন। তো এইটা বেসিক্যালি আমার আপকামিং পড়া, যে রোধগুলা সব সিরিজে থাকলে এই ঘটনা ঘটবে, রোধগুলা সমান্তরালে থাকলে এই ঘটনা ঘটবে, আরো যা যা কিছু ঘটবে। তো এই সিরিজ প্যারালাল গুলা নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, এএমপি মানে হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক। এএমপি মানে হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের একক। সো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি। আজকে তারিখ কত রে বাবু? আজকে কি 3 তারিখ নাকি? অক্টোবরের 3 তারিখ। তাহলে হচ্ছে 11, এই না 11 কেন, এইটা হচ্ছে নভেম্বর না? 03/11/2025। অক্টোবর বলে ফেলছি না? অক্টোবর বলে ফেলছি। আচ্ছা, সিরিজে না থাকলে কি হবে এটা আমরা এখনো পড়ি নাই। সিরিজে না থাকলে সমান্তরালে থাকতে পারে। তো এটা আমরা শিখবো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ওই তো, সিরিজ আর শ্রেণী একই কথা। সিরিজ আর শ্রেণী একই কথা। দেখো, আই ইকুয়ালস টু 0 হইলে ভি কেন 0 হয় নাই? ভি ব্যাপারটা হচ্ছে, যখন আমি কোনো একটা আহ পদার্থকে, কোনো একটা পদার্থ বলতেছি, কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রকে আমি যখন আসলে সার্কিটে বসাবো, তখন এর দুই প্রান্তে ভোল্টেজ ড্রপ কত হবে, এটা অ্যাকচুয়ালি ওর ম্যানুফ্যাকচার করার সময় বলে দেওয়া থাকে যে এইটা আসলে এত ভোল্ট এবং এত ক্ষমতার ভিতরে চলবে। সো ম্যানুফ্যাকচারিং ভোল্টেজটা বেসিক্যালি বলা থাকে, বা ম্যানুফ্যাকচারিং পাওয়ারটা বলা থাকে। সো বিভব পার্থক্য এইটা আসলে কোনো একটা রোধের দুই প্রান্তে, বা কোনো একটা রোধ মানেই আসলে কি? রোধ মানেই আসলে লাইট, ফ্যান,
ফ্রিজ, এসি, টিভি, বৈদ্যুতিক যন্ত্র। সো রোধের ২ প্রান্তে বা ব্যাটারির ২ প্রান্তে অতটুকু পার্থক্য থাকা লাগেই। সো যখনই ওকে সার্কিটে বসাইছি ও অতটুকু পার্থক্য তৈরি করেই ও বসছে। ব্যাটারি ওকে ওইভাবেই জাজ করছে যে আচ্ছা ও লাইট, ওর লাগবে ৫ ভোল্ট। ও হচ্ছে ফ্যান, ওর লাগবে ১০ ভোল্ট। ও এসি, ওর লাগবে ১০০ ভোল্ট। সো এই আন্দাজটা ব্যাটারির লোড ক্যাপাসিটি ব্যালেন্স করে ফেলে। সো কারেন্ট যখন যাচ্ছে না, তো তখন বেসিক্যালি এটা বলছি আমি হাইপোথেটিক্যাল কেস। কারেন্ট যখন যাচ্ছে না, তখন আসলে যেহেতু কোনো ড্রপ হচ্ছে না, ব্যাটারির নিজেও চলার জন্য কোনো ড্রপ করা লাগতেছে না, কোনো খরচ করা লাগতেছে না। আবার ভোল্টেজের জন্য বহির্বর্তনীর জন্যও কোনো খরচ বা ড্রপ করা লাগতেছে না। তো তখন তারা আসলে সাম্যাবস্থায় বা ব্যালেন্সিং এ থাকে। সো তখন E সমান V হয়। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে? আচ্ছা। ওকে। সুইচ অন না থাকে, যদি না থাকে তাইলে স্লাইডে লিখা ছিল কেন? সুইচ অফ থাকে কি সার্কিট অন থাকে? সুইচ অন সুইচ অন তাহলে বুঝি নাই অর্থবৈদ্য কি হইছে? দাঁড়া আমি একটু দেখতেছি। তাহলে এইটুক পর্যন্ত থাকছে। আমাদের ক্লাস শেষ। আমি একটু দেখি এখানে কি হইছে সুইচের ব্যাপারটা। আ বর্তনী যখন বন্ধ থাকে, হ্যাঁ, বর্তনী যখন বন্ধ থাকে